অসমাপ্ত আত্মজীবনী, লেখক শেখ মুজিবুর রহমান, প্রকাশক ইউপিএল। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি ও জাতির জনক আন্দোলনসহ বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দিয়ে একাধিকবার কারাবরণ করেন। বাঙালির মুক্তির সনদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত 6 দফা দাবি উত্থাপন করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন। এভাবে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যান মুক্তির দিশায়। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। 1967 সালের মাঝামাঝিতে ঢাকা কেন্দ্রীয়কারে রাজবন্দী থাকাকালে তিনি এটি লেখা শুরু করেছিলেন, কিন্তু 1968 সালের 17 জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার আটক করে তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে গেলে লেখা বন্ধ হয়ে যায়। আত্মজীবনী লেখার প্রেক্ষাপট সম্পর্কে বইয়ের শুরুর দিকে তিনি বলেন, বন্ধুবান্ধব বলে তোমার জীবনী লেখো, সহকর্মীরা বলে রাজনৈতিক জীবনের ঘটনাগুলো লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমার সহধর্মী একদিন জেল গেটে বসে বলল, বসেই তো আসো, লেখো তোমার জীবন কাহিনী। বললাম, লিখতে যে আমি পারি না, আর এমন কি করেছি যা লেখা যায়? জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণ কি কোনো কাজে লাগবে? কিছুই তো করতে পারলাম না। শুধু এটুকু বলতে পারি, নীতি আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি। আত্মজীবনী সাধারণত শুরু হয় নিজেদের কথা বা নিজের গুণকীর্তি দিয়ে, কিন্তু অসমাপ্ত আত্মজীবনীর শুরুটা হয়েছে একটু অন্যভাবে। এখানে তিনি নিজের কথা না বলে তার রাজনৈতিক গুরু শহীদ সাহেবের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা দিয়ে শুরু করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে বসে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবছি সোহরাওয়ার্দী সাহেবের কথা, কেমন করে তার সাথে আমার পরিচয় হলো, কেমন করে তার সান্নিধ্য পেয়েছিলাম। বইয়ের শুরু থেকে বঙ্গবন্ধু তার পারিবারিক ইতিহাস বর্ণনা করেছেন। সেই বর্ণনা থেকে জানা যায়, শেখ বোরহান উদ্দিন নামে এক ধার্মিক লোক টুঙ্গিপাড়া শেখ বংশের গোড়া পত্তন করেছিলেন। একই সাথে এই বংশের পূর্ব ঐতিহ্য বর্ণনা করা হয়েছে। এরপর শৈশব ও কৈশোরের দুরন্তপনার বর্ণনা আছে। এই দুরন্তপনার মধ্যেও বিশেষভাবে লক্ষণীয়, শেখ মুজিবুর রহমান জীবনের শুরু থেকে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করা ছিল তার স্বভাব বিরুদ্ধ। অসমাপ্ত আত্মজীবনী বইটির আত্মজীবনী একই সঙ্গে রাজনৈতিক দলিল। নিজের জীবন কাহিনী নিয়ে বর্ণনা দিতে গিয়ে বর্ণনা হয়েছে উপমহাদেশের রাজনৈতিক ঘটনাবলীর বিবরণ। 1938 থেকে 1955 সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহের বর্ণনা হয়েছে। 1938 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং শ্রমমন্ত্রী শহীদ সাহেব একটি সভা উপলক্ষে গোপালগঞ্জে যান। এ উপলক্ষে আয়োজিত এক্সিবিশনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন কিশোর শেখ মুজিব। সভা শেষে শহীদ সাহেব মিশন স্কুল পরিদর্শনে গেলে তার সাথে শেখ মুজিবুর রহমানের প্রথম দেখা হয়। এই পরিচয়ের সূত্র ধরেই শহীদ সাহেবকে তিনি নিয়মিত চিঠি লিখতেন। 1939 সালে কলকাতায় বেড়াতে গেলে তাদের আবার দেখা হয়। সেখান থেকেই ফিরেই শেখ মুজিব গোপালগঞ্জ মুসলিম ছাত্রলীগ গঠন করেন। তিনি সম্পাদক নির্বাচিত হন। এভাবেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। 1941 সালের পর পুরোপুরিভাবে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। বঙ্গবন্ধু রাজনীতি করতে গিয়ে পারিবারিক সমর্থন সবসময় পেয়েছিলেন, যা বোঝা যায় তার পিতার এই উক্তির মাধ্যমে। বাবা, রাজনীতি করো, আপত্তি করব না। পাকিস্তানের জন্য সংগ্রাম করছো, এ তো সুখের কথা। তবে লেখাপড়া করতে ভুলিও না, লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবা না। আর একটা কথা মনে রেখো, সিনসিয়ারিটি অফ পারপোজ অ্যান্ড অনেস্টি অফ পারপোজ থাকলে জীবনে পরাজিত হবে না। তাছাড়া তার স্ত্রীও পাশে থেকে সবসময় সাহস জুগিয়েছেন। প্রথম দিকে বাবার কাছে থেকে টাকা এনে রাজনৈতিক কাজে খরচ করতেন। পরবর্তীতে স্ত্রী রেনু সংসারের খরচ বাঁচিয়ে তার জন্য টাকা জমিয়ে রাখতেন। রাজনীতির সাথে জড়ানোর পর থেকে সব ধরনের জাতীয় ও গণতান্ত্রিক ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আলোচ্য গ্রন্থের কালক্রমিক বর্ণনায় পাওয়া যায়, যেমন 43-এর দুর্ভিক্ষের সময় লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। তিনি তখন পুরোপুরি মাঠ পর্যায়ে কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করেন। শহীদ সাহেবের সহায়তায় বিভিন্ন জায়গায় লঙ্গরখানা খোলেন। রাজনৈতিক জীবনের শুরুতে দুর্ভিক্ষের, তারপর বিহার কলকাতা দাঙ্গার প্রশমনে শেখ মুজিবের সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষত 46-এর কলকাতা দাঙ্গার বিবরণ বেশ বিস্তারিতভাবে এসেছে বইয়ে।
সে সময় দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি দিনরাত কাজ করে গেছেন। দেশ বিভাগের পরপরই বঙ্গবন্ধু বুঝতে পারলেন স্বাধীন দেশে সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি যে স্বপ্ন তিনি দেখিয়েছেন তার অধরায় থেকে যাচ্ছে। দেশ বিভাগের পর তার রাজনৈতিক গুরু শহীদ সাহেব পশ্চিম বাংলার মানুষের কথা চিন্তা করে সেখান থেকে গেলেন। এদিকে নাজিমউদ্দিন নেতা নির্বাচিত হয়ে ঢাকা চলে এলেন। শুরু হলো মুসলিম লীগের দুর্নীতি ও স্বজনপ্রীতি খেলা। এই সময় তিনি তার অবস্থান থেকে সব অন্যায়ের প্রতিবাদ করেছেন, কথা বলেছেন নিপীড়িত মানুষের পক্ষে। সেসব বর্ণনা অত্যন্ত প্রাঞ্জলভাবে এই বইয়ে উঠে এসেছে। শুধু তাই নয়, কলকাতা ও সিলেট নিয়ে ব্রিটিশদের রাজনীতির বিবরণ পাওয়া যায়। দেশ বিভাগের পর 1948 সালে শুরু হয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায়ের আন্দোলন। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, বিভিন্ন কর্মসূচি পালন, দেশের বিভিন্ন জেলায় যাওয়া প্রভৃতি বর্ণনা রয়েছে এ গ্রন্থে। এই সময়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনও তার অংশগ্রহণের কথা এসেছে। এরই মধ্যে মুসলিম লীগের বিরুদ্ধে মানুষের অসন্তোষ বেড়ে যাওয়ায় নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় 1949 সালে 23 জুন ঢাকায় পুরনো লীগ কর্মী ও অন্যান্য নেতাকর্মী নিয়ে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। এছাড়া যুক্তফ্রন্ট নির্বাচনের কথা, আদমজী জোট মিলে দাঙ্গার কথা তিনি অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেছেন। রাজনৈতিক কুটচাল, পার্টি ম্যানিপুলেশন, টাকার খেলা, দল বদলানো, মানুষের নতুন চেহারার উন্মোচন সবই পাওয়া যায় বঙ্গবন্ধুর আত্মজীবনীতে। যুক্তফ্রন্ট হবার পর থেকে আরও নানাবিধি গণ্ডগোল ও 1954 সালের নির্বাচনের ভিতর দিয়ে কাহিনী আগাতে গিয়ে হঠাৎ করে শেষ হয়ে যায়। অসমাপ্ত লেখা আর শেষ করা যায় না। বঙ্গবন্ধু যে প্রতিহিংসার রাজনীতি ঘৃণা করতেন তা অসমাপ্ত আত্মজীবনীতে সুন্দরভাবে ফুটে উঠেছে। বইয়ে তিনি লিখেছেন, 1951 সালের অক্টোবর মাসে মাওলানা ভাসানী ও আমি যখন জেলে, সেই সময় জনাব লিয়াকত আলী খানকে রাওয়ালপিন্ডির এক জনসভায় গুলি করে হত্যা করা হয়েছিল। যদিও তারই হুকুমে এবং নুরুল আমিন সাহেবের মেহেরবানিতে আমরা জেলে আসি, তবুও তার মৃত্যুতে দুঃখ পেয়েছিলাম, কারণ ষড়যন্ত্রের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে গুলি করে হত্যা করা যে কত বড় জঘন্য কাজ তা ভাষায় প্রকাশ করা কষ্টকর। আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি তারা এই সমস্ত জঘন্য কাজকে ঘৃণা করি। একই সাথে বর্ণনা করা হয়েছে পাকিস্তানের রাজনীতিতে আমলাতন্ত্রের প্রভাব সম্পর্কে। বইয়ের প্রসঙ্গক্রমে অনেক ব্যক্তিত্বের কথা উঠে এসেছে। সবচেয়ে বেশিবার এসেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কথা। লেখক যাকে শহীদ সাহেব বলে সম্বোধন করে গেছেন। শহীদ সাহেব ছিলেন বঙ্গবন্ধু রাজনীতির গুরু। পুরো বই জুড়ে তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। উঠে এসেছে শেরে বাংলাকে ফজল হকের কথা, যাকে বইয়ে হক সাহেব বলে সম্বোধন করেছেন। হক সাহেব ছিলেন বাংলার জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে কিছু বলতে গেলে লেখক বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। এমনকি তার পিতাও হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে নিষেধ করেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ধীরেন্দ্রনাথ দত্ত, ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন, ডাকনাম মানিক মিয়া, টাঙ্গাইলের শামসুল হক, আব্দুস সালাম খান, ফজলুল কাদের চৌধুরীর কথাও উঠে এসেছে। এছাড়া সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, খন্দকার মোস্তাক আহমেদের কথা পুরো বইয়ে আলাদাভাবে 2 বার এসেছে। পুরো বইয়ে 3-4 বারে তার বিভিন্ন স্থানে ভ্রমণের বিবরণ এসেছে। 1952 সালের সেপ্টেম্বর অক্টোবরে চীন শান্তি সম্মেলনে যোগদান এবং পুরো চীন ভ্রমণের কাহিনী খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আজমিরে মাজার জিয়ারত, দিল্লি ভ্রমণ ও আগ্রা তাজমহল ভ্রমণে বর্ণনা তার শিল্প রসবোধ প্রকট ফুটে উঠেছে। তাজমহল ভ্রমণে গিয়ে বঙ্গবন্ধুর ভেতরে কবিসত্তা জেগে উঠেছে দেখা গেছে ও রোমান্টিকতার প্রকাশ পেয়েছে। তিনি উল্লেখ করেছেন, সূর্য যখন অস্ত গেল সোনালি রং আকাশ থেকে ছুটে আসছে, মনে হলো তাজের যেন আরেকটা রূপ, নতুন রূপ। সন্ধ্যার একটু পর চাঁদ দেখা দিল, চাঁদ অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে আর সাথে সাথে তাজ যেন ঘুমটা ফেলে দিয়ে নতুন রূপ ধারণ করছে। কি অপূর্ব! আজ 21 বছর পর লিখতে বসে তাজের রূপকে আমি ভুলি নাই, আর ভুলতেও পারবো না। এছাড়া আত্মজীবনীতে বঙ্গবন্ধু শিল্প, সাহিত্য, কবিতা, সৌন্দর্যবোধ ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ ও পরিচয় পাওয়া যায়। নজরুল রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করা, আব্বাস উদ্দিনের গানে মুগ্ধ হওয়ার ঘটনা উল্লেখ পাওয়া যায়। রাজনীতির কবি হিসেবে খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখের ভাষার মতোই বইটির ভাষারীতি অত্যন্ত সহজ, সুন্দর ও সাবলীল। চড়াই উত্তরায়ের ভরা মহান এ নেতার জীবনের গল্প যে কোনো রোমান্স উপন্যাসকে হার মানায়। শব্দ আর বাক্যের ব্যবহারে পাণ্ডিত্য কিংবা উপমা রূপকের ব্যবহারে চমৎকারিত্ব ফুটিয়ে তোলার কোনো চেষ্টা নাই জ্ঞানগর্ভমূলক বা কোনো উপদেশ বাণী দেওয়ার চেষ্টা। তবুও মন্ত্রমুগ্ধের মতো পড়তে হয়। অত্যন্ত সহজ ও নির্লিপ্ত ভাষায় পুরো ঘটনাপ্রবাহ তিনি লিখে গেছেন। কিছু জায়গায় ঘটনার প্রয়োজনে কিছু আবেগতাড়িত কথাবার্তা এসেছে,
কিন্তু সেটার পরিমাণ খুব বেশি নয়। বইটিতে দীর্ঘ ভূমিকা লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিকাটি তিনি 2007 সালে সাব জেলে থাকা অবস্থায় লিখেছেন। এই ভূমিকা থেকেই জানা যায় আলোচ্য গ্রন্থের রচনা উদ্ধারের ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি আবেদন বহুমাত্রিক। অসমাপ্ত আত্মজীবনী শেষ পর্যায়ে শুধুমাত্র একটি আত্মজৈবনিক বই হয়ে উঠেছে 1938 থেকে 1955 সাল পর্যন্ত শুধুমাত্র উপমহাদেশের বিশেষত পূর্ব বাংলার সংগ্রামমুখর রাজনৈতিক জীবনের ইতিহাসে এক অনবদ্য দলিল।